দর্শক, আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি রাজধানী টিভি নিয়মিত আয়োজন ব্রিট রবিন এক্সপ্লেইনে। এবং আপনাদেরকে আবারও এই বিষয়টি বিশেষভাবে উল্লেখ করতে চাই, সাধারণ কোনো আইনি পরামর্শ কিংবা কোনো আইনের ব্যাপারে অবগত করবার জন্য যে প্রশ্নোত্তরের আয়োজন, এটা সেরকম নয়। এটা একদম উপলব্ধির জায়গাটা জাগ্রত করা, যেন আমরা সবাই বুঝতে পারি যে আইন আমার জন্য যদি গঠিত হয়ে থাকে বা সেই আইনটা বানানো যেভাবেই বলি না কেন, সেটা আসলে আমাকে দিন শেষে সুরক্ষা দিবে কিনা, অর্থাৎ আমাকে বাধ্যও করবে কিনা। আমি যদি কোনো অন্যায় করি তাহলেও আমাকে বাধ্য করে আমাকে ন্যায়ের পথে নিয়ে আসবে কিনা। এজন্যই আইনটা এই মুহূর্তে আমাদের দেশে প্রণয়ন করা হচ্ছে কিনা, প্রণেতারা সেই কাজটাই করছেন কিনা, আজকের আয়োজন সেটা। নিঃসন্দেহে সেটা আবারও আমরা জানবার চেষ্টা করব, ফিরবো ব্রিট রবিনের কাছে। ব্রিট রবিন, শুরুতে জানতে চেয়েছিলাম যে জায়গাটা আপনি বলছিলেন যে বিসিএস ক্যাডার আমাকে চিহ্নিত করছে যে আমি ফেরদৌস আহমেদ বা আপনি ব্রিট রবিন। সেই জায়গায় এটার যদি আইন থেকেও থাকে যে না ওনাকেই করতে হবে, তাহলে সেটার কোনো পরিবর্তন এখন সম্ভব কিনা সেটা একটু জেনে নিই। পরিবর্তন কিছুটা হয়েছে। ছবি সত্যায়নের জন্য এখন কোনো প্রতিষ্ঠান সেই বাধ্যবাধকতা অনুসরণ করেন না, কিন্তু বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে সত্যায়ন প্রক্রিয়াটা যেভাবে আমাদের দেশে এখন পর্যন্ত বলবৎ আছে, একজন পুলিশ অফিসারকে আমি নিজে যখন বললাম যে এই হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স, ব্রিটিশ ড্রাইভিং লাইসেন্স, উনি বললো যে এটা আই ডোন্ট বিলিভ ইট। আমি আর কোনো কথা বলি না। আমি বলছি কি কোনো ফাইন দিতে হবে? তো আমি ফাইনটা দিয়ে দিলাম। আমি কারণ তার সাথে কথা বলার রুচি, জ্ঞান বা আমার মানে ব্রেনের আপার চেম্বার আর অ্যালাউ করছে না তার সাথে কথা বলার জন্য। এই যে বিলিভ না করা, যে উনি এটা বিলিভ করবেন, ওনাকে এখন পরীক্ষা দিতে হবে, অনেক কিছু তার সাথে বার্গেনিং করতে হবে, আর্গুমেন্ট করতে হবে, এই যে চরমতম অসম্মান একটা নাগরিকরে। আমি মালিক, আমার সাথে প্রতিনিয়ত যে অসম্মান করা হচ্ছে, প্রতিনিয়ত, এবং এই অসম্মানটাই একমাত্র আইনের রূপ নিয়েছে। আপনি যেই সেবা নিতে যান, আইনের সেবা নিতে চান, আপনি অসম্মানিত হবেন। আপনি ভূমি সেবা নিতে চান, আপনি অসম্মানিত হবেন। আপনি ডাক্তারের কাছে যান, আপনি অসম্মানিত হবেন। প্রথম সম্মানের জায়গাটা নিশ্চিত হওয়া দরকার। এটা জিরো টলারেন্স। আমি নাগরিক হিসাবে আমার প্রাপ্য সম্মান শতভাগ নিশ্চিত হওয়াটা খুবই জরুরি। আমার ইন্টিগ্রিটির ব্যাপার। আমাকে যদি কেউ এই ধরনের প্রশ্ন করে, আমি অবশ্যই প্রতিবাদ জানাই যে নো, তোমাকে ফার্স্ট এটাকে বিলিভ করতে হবে এবং ওয়ার্ক করতে হবে। তুমি যদি প্রমাণ করতে পারো যে এই জায়গাটাতে কোনো ফ্রডুলেন্ট আছে, সেটার জন্য সুনির্দিষ্ট আইন আছে। আমি তাহলে সেটা কেন আমি প্রমাণ করতে পারছি না? আমি আপনাকে একটু বুঝিয়েই বলি। যেমন একটি শিশু যখন প্রমাণের বিষয় না, দিস দ্য ম্যাটার অফ ইন্টিগ্রিটি। প্রমাণ তো আমাকে পরে করতে হচ্ছে না, আমাকে আমি কেন অন্য কেউ প্রমাণ পরিচয় করতে করে যাব? সে প্রমাণ করবে। যে কেউ যদি এটাকে চ্যালেঞ্জ করে, পুলিশ অফিসার যদি চ্যালেঞ্জ করে, তার দায়িত্ব হচ্ছে এটা প্রমাণ করা। আমি নাগরিক হিসাবে আমি এই প্রতিনিয়ত সাফারিংয়ের মধ্য দিয়ে যাব? আমার তো কাজ করতে হবে। আমি এই জায়গায় একটা সম্পর্ক কোশ্চেন আপনাকে করতে চাই, এবং সেই কোশ্চেনটা অনেকটা এরকম যে একটা শিশু যখন জন্মগ্রহণ করছে, হ্যাঁ, তার মায়ের নাম বাবার নাম দিয়ে তার তো একটা, যদি বলি বার্থ রেজিস্ট্রেশন যেটা হয় সেটা হচ্ছে, তাহলে পরে গিয়ে আবার আমি ফেরদৌস আহমেদ এটা কেন বারবার প্রমাণ করতে হবে আমাকে? এটা সিস্টেমটা কেন সেখানে সত্যায়িত লাগবে? হচ্ছে বাংলাদেশের আইন প্রণয়নের অবজেক্টিভটা হচ্ছে নির্যাতন। এটা প্রথম ক্লিয়ারলি বুঝতে হবে। 54 মানে নির্যাতন। আমি যে কোনো লোককে যে কোনো সময় ধরে নিয়ে আমি তাকে নির্যাতন করতে পারবো। সারা ওয়ার্ল্ডে কোনো সভ্য দেশে যে কাউকে ধরার সাথে সাথে তার লয়ারের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করতে হয়। একটা প্রসেস আছে। আমাদের দেশে কোনো প্রসেস নাই। যে কেউ যে কোনো লোকের বিরুদ্ধে মামলা করতে পারে, এবং গায়েবী মামলার যে মানে অর্থ, আপনি সুস্থ থাকতে পারবেন না। আপনি যদি স্বাভাবিক মানুষ হন, একটা মামলা গায়েবী হয়, কল্পিত হয়। জি, আমি একজন পুলিশ অফিসারকে জিজ্ঞেস করলাম এটা কীভাবে, আমরা ছোটো থেকে তো শিখে আসছি। ওরে বদর ফিরেচা, কোকার নাচন দেখে যাই, উল্টাপাল্টা তো আমরা শিখে আসছি। আমরা এগুলো লিখে মামলা করে দিই। একই সাথে এক লোকের লালমনিরহাট মামলা হয়েছে, ওর আবার কক্সবাজারও তার বিরুদ্ধে মামলা হয়েছে। একই সময় একই সাথে দুইটা গাড়িতে সে কিভাবে ককটেল মামলা। তাহলে আপনি সিস্টেমের দিকে আঙুল তুললেন যে সিস্টেমটাই আসলে এটা ল, এই রাষ্ট্রের মালিককে অসম্মানিত করছে প্রতি মুহূর্তে। সেভাবে সিস্টেমটা রয়েছে, স্কোপটাই তো করে দিয়েছে। এখানে মূল বিষয়টা কেন আমি বললাম যে আইন প্রণেতাদেরকে কয়েকটা জায়গায় যদি তারা ধারণা না রাখেন, যেটা গত 54 বছরের হিস্ট্রিতে দেখা যায়নি। একটা আইন উৎস থেকে শুরু করে, প্রসেস থেকে, প্রণয়ন থেকে, এখন যারা এটাকে ডিভাইড করে ফেলা হয়েছে। জনগণকে
রাষ্ট্র থেকে ডিভাইড করে ফেলা হয়েছে, জনগণকে সরকার থেকে ডিভাইডেড করে ফেলা হয়েছে, একজন আরেকজনের মুখোমুখি করা হয়েছে। এখানে আশ্চর্যের ব্যাপার হচ্ছে এখানেই যে পৃথিবীর কোনো দেশেই জনগণকে রাষ্ট্র থেকে আলাদা করা হয় না, সরকার থেকে আলাদা করা হয় না, কিন্তু আমাদের এখানে আলাদা করে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, সবসময় অপোজিট। এই জায়গাটা আলাদা হলেও রাষ্ট্র আর সরকার কিন্তু আলাদা থাকবার কথা, সেটা আবার আমাদের দেশে কি করে যেন একীভূত হয়ে যায়। আমি আপনার কাছে আবারও আসবো, আপনার ব্যাখ্যা শুনবো। আমি মোহাম্মদ রুহুল আমিন খন্দকার, আপনার কাছে একটু এই পর্যায়ে আসি। সেখানে এই যে পুরো পদ্ধতি যেটা এতক্ষণ ব্রিট রবিন এক্সপ্লেইন করছিলেন, সেই জায়গাটাকে আপনার মনে হয় যে আসলেই এই যে সিস্টেমটা রয়েছে একদম আমূল পরিবর্তন দরকার? এখন তো অনেক পরিবর্তন হয়েছে, আমাদের জাতীয় পরিচয় আছে, সেক্ষেত্রে সেখানে আমরা নাম ধাম ছবি সহ দেখতে পাই। একটা মানুষের আমি সেই ব্যক্তি কি না, এটা যখন অ্যাসার্টেন করার প্রশ্ন দাঁড়ায়, তখন আমাকে যে চেনে সে যদি আইডেন্টিফাই করে সেইটার উপর ট্রাস্ট করা যায়। এখন আমাকে কে চেনে? যেমন ধরুন একটা পরীক্ষার হলে পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাবে, জি, অনেক সময় দেখা যায় যিনি পরীক্ষার্থী তিনি পরীক্ষা দেন না, তার হয়ে আরেকজন পরীক্ষা দেয়। এখন যদি অ্যাডমিট কার্ডে তার ছবিটা লাগানো থাকে, তাহলে যিনি পরীক্ষায় যিনি হলে যিনি পরিদর্শক তিনি যাচাই করতে পারেন যে এই অ্যাডমিট কার্ডে যার ছবি সে পরীক্ষা দিছে কিনা। কারণ চেহারার উপরে তো আর কোনো নাম লেখা থাকে না, নামটা তো ছবি থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি। এখন এ কারণে ছবিটাকে ওই ব্যক্তির এই ছবি কিনা সেইটা আইডেন্টিফাই করার জন্যই সত্যায়নের প্রশ্ন। এখন যিনি সত্যায়ন করেন তিনি চেনেন কিনা তাকে, সেটা তার দায়িত্ব। তিনি যদি না চেনেন তিনি সত্যায়ন করবেন না। এখন প্রশ্ন দাঁড়াইলো একজন বিসিএস কর্মকর্তা বা প্রথম শ্রেণীর কর্মকর্তাকে সত্যায়ন করতে হবে কেন? এটা তো অন্যভাবে নেওয়া যেত। তাহলে শুধু নিয়ম মানার জন্য? এখন নিয়মটা তো করা হয়েছিল এই কারণে যে সঠিক ব্যক্তি সঠিক কাজটা করবে। এখন সঠিক ব্যক্তিটাকে বোঝার জন্য আবার এরকম একটা বিষয় দাঁড়ায়। এখন এর বিকল্প চিন্তা ভাবনা হতে পারে। আমরা সমস্যার কথা বলি, সমাধানটা কি, বিকল্পটা কি সেটা তো বলি না। তার বিকল্পটা কি হতে পারে? এখন যেহেতু এখন দেখবেন অনেকেই, আমি যেহেতু কোর্টের সাথে জড়িত, অনেকে দেখবেন এক আসামি আর পক্ষে আরেকজন হাজিরা দেয়, আবার এক আসামি ধরতে গিয়ে অন্য আসামিকে দীর্ঘদিন জেলখানায় জেল বুক করতেছে। কেন? যিনি এটা প্রয়োগ করেন তার দায়িত্ব ছিল যাচাই করার, সে যে কোনোভাবে যাচাই করতে ব্যর্থ হয়েছেন, হয় ইচ্ছাকৃত কিংবা অন্য কোনো কারণে। তাহলে এই সমস্ত জিনিসগুলো থেকে সমাজকে হাজারটা মানুষ সুবিধা পায়, কিন্তু একটা মানুষ অসুবিধা কেন পাবে? রাষ্ট্র তো একজনকে অসুবিধার মধ্যে ফেলতে চায় না, ওই একজনকেও সুবিধার মধ্যে ফেলতে চায়। সে কারণে নিয়মগুলো ফলে হয় কি, সাফার করে অনেকেই। একজন যাতে অসুবিধায় না পড়ে সেইটা নিশ্চিত করতে গিয়ে আরও হাজারজন এই নিয়মের মধ্যে থেকে ভোগান্তির শিকার হয়। এখন রাষ্ট্র তো জনে জনে কার কি সুবিধা এভাবে তো হিসাব করে কাজ করা যাবে না, ব্যতিক্রমকে তো জেনারেলাইজ করা যাবে না। তার মানে এখানে তো আসলে একটা যে চিত্র ফুটে উঠলো। ব্রিট রবিন, আপনি এখানে একটু ব্যাখ্যা জুড়ে দিবেন কিনা যে এই যে ব্যাপারগুলো ঘটছে এবং প্রতিনিয়ত যে আমাকে আইন মানতে হবে, এটা একটা নিয়ম, আইন ওভাবে আমরা বলিই না, আমরা সাধারণ মানুষ বলি এটা নিয়ম, এটা করতে হবে। আসলে সে করতে হবে, সেখানে একটা ফাঁকিবাজি করি আমরা, এই সিল বানিয়ে নিয়ে এসে আরেকজনেরটা আমরা বসে দিই, যাচাই বাছাইয়ের কোনো কিছু নাই। এটার থেকে বের হব কি করে? আমি অত্যন্ত দুঃখের সহিত যেটা বলছি, আপনাকে আমি বোঝাবার চেষ্টা করে আমি ব্যর্থ। সেটা হলো যে কনসেপ্টটা কি, আইন কি আমাদের জন্য? যে দেশের আইন আমার জন্য না, যে নিয়ম আমার জন্য না। ধরুন আমি একটা পরিবারে বড় হয়েছি, একটা নিয়ম কানুন নিয়ে, একটা চিন্তা নিয়ে, একটা চেতনা নিয়ে। আমি একজনকে জানি, মা বাবা ভাই বোন, আদের সকালের নাস্তা, দুপুরের নাস্তা, বিকালের নাস্তা, এই পুরো জার্নির মধ্যে আমি আছি। আমাকে অন্য জায়গা থেকে যখন চাপাই দিবে যে তোমাকে এটা করতে হবে, এটা করতে হবে, সেই জায়গাটা তো আমি মাথা থেকে পাওয়া পর্যন্ত তো আমার প্রত্যেকটা কোর্স তো অটোমেটিক্যালি এটা বিট্রে করবে। এক নাম্বার, আমি ব্রিটিশ আইন, আর্যদের আইন, অমুক আইন, তমুক আইন, আমি যেটা বারবার বলছি, যে জায়গাটা আমরা আইন প্রণেতাদেরকে অলরেডি অভিযুক্ত করেছি, আমাদের আইন না। আমি এই পর্বে এটা বলতে চাই নাই যে আমাদের ঠিক ৫,০০০ বছরের হিস্ট্রিতে যদি ধরি, কোনো আইন নিয়ম কারণ আমাদের জন্য করা হয়নি। ব্রিটিশ ল, কমন ল, শতকরা 99% লোক এটা মানে, মনে প্রাণে মানে, কারণ এটা ওদের ল। এটা কি আমাদের ল? ব্রিটিশরা তাদের শাসনকে সুসংহত করার জন্য
বিভিন্ন সেকশনে বিভিন্ন সময় নির্যাতনমূলক করা হয়েছে। আপনাকে একটা প্রশ্নের উত্তর দেন তো, আমি বিনয়ের সহিত আমি ওনাকে প্রশ্নই করব, এটা পৃথিবীর কোন জায়গায় অবজেক্টিভের মধ্যে, উদ্দেশ্যের মধ্যে লেখা থাকে যে দণ্ডবিধি আচরণে 302 দ্বারা হোক 101 দ্বারা হোক, সেখানে শুরু থেকেই তার এইটা হলে এত বছরের সশ্রম কারাদণ্ড, তোমার জন্য এটা তুমি এটা করলে তোমার এত বছরের সশ্রম কারাদণ্ড, অবজেক্টিভটাই শুধু কারাদণ্ড, তোমাকে এটা দিবে এটা দিবে। আমাকে জাস্টিফাই করা আমার কল্যাণের জন্য কোনো কিছু, কোনো আইনের মধ্যেই এটা নাই। তার মানে কি ভয়ঙ্করভাবে ওই আপনি যদি দণ্ডবিধিটা পড়েন, সিআরপিসিটা পড়েন, তুমি এটা করবা, তোমাকে এটা করা হবে। আমরা তো আমাদের বাচ্চাদের সাথে তো এরকম করি না। আমরা এই যে কলোনিয়াল যে রুলসগুলো ছিল, যে ভাষাগুলো ছিল কর্কশ ভয়ঙ্কর, আমাদের আইনের ভাষাগুলো সেরকম কর্কশ এবং ভয়ঙ্কর। আর যেটা বলা হয়েছে টেকনোলজির যুগে, গত 2004 সাল থেকে আমি লিগ্যাল টেকনোলজি নিয়ে চেষ্টা করেছি যে পুরো বিষয়টাতে প্রযুক্তির মধ্যে আনার জন্য। ধীরে 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 এটা 2016-তে 18-তে টেক জাস্টিস নিয়ে সরকারের প্রত্যেকটা জায়গায় হন্যে হয়ে ঘুরেছি, ওনাদের মতো জাস্টিসদের কাছে গিয়েছি শুধু টেকনোলজি প্রয়োগ করার জন্য, যেখানে শতভাগ নির্ভুল এপিআইয়ের মাধ্যমে ভেরিফাই করা সম্ভব। আমার তো একটাও তো ভুল আসামে যাওয়ার কথা না। কিউআর কোড দিয়ে যদি আমি সব কিছু কন্ট্রোল করতে পারি, আমার কেন একজনের জায়গায় আরেকজন হাজিরা দিবে? ইটস ইম্পসিবল। একজনের জায়গায় আরেকজন এফিডেভিট করবে, ইম্পসিবল। আমার তো সেই সিস্টেমটা আমরা ইন্ট্রোডিউস করছি না। সেটাতে আমরা আলাদা একটা পর্ব করব, টেক জাস্টিস নিয়ে আমরা, লিগ্যাল টেকনোলজি নিয়ে আমরা আলাদা পর্ব করব। কিন্তু মূল অবজেক্টিভের জায়গা থেকে যদি আমরা সরে যাই, যে আমরা আমাদের আইন প্রণেতাদেরকে, আমাদের জন্য আইন প্রণয়ন যারা করবে তাদেরকে আমরা নির্বাচন করতে চাই, এখানে একটা সাবজেক্টই হচ্ছে নির্বাচন এবং নির্বাচন। এবং ব্রিট রবিন, আপনি বোধহয় ব্যাখ্যা এভাবে দিতে পারবেন না, আমাদেরকে ততক্ষণ পর্যন্ত বোঝাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রশ্নের উত্তর আপনি না দিবেন। আমি আমার সাধারণ দর্শকদের হয়েই কথা বলছি। যদি আমি মনেই করি, আপনি যেটা উদাহরণ দিচ্ছিলেন যে আমার জন্য সকালের খাবার, দুপুরের খাবার, বিকেলের খাবার, আমি যদি দেখি আমাকে বেঁধেই রেখেছে হচ্ছে সকালের খাবারে ধরেন মাছ, দুপুরের খাবারে মুরগি, বিকেলের খাবারে গিয়ে আমাকে একদম সেটা একটা খাসির মাংস, সেরকম যদি হয়, তাহলে আমার তো মনে হবে যে হয় আমাকে ওই মাছ বেছে নিতে হবে, মুরগি বেছে নিতে হবে, খাসির মাংস বেছে নিতে হবে। আমার জন্য ভালো যে তখন আপেলটা হতে পারে, এটা তো আমার জন্য আয়োজন করতে হবে, আমাকে বুঝাতে হবে, না হলে আমি বুঝবো কি করে? এই জন্যই আজকের প্রোগ্রাম। জনগণ যখন বুঝতে পারবে যে আমাদেরও একটা মূল্যবোধ আছে, আমাদের একটা কৃষ্টি আছে, আমাদের একটা কালচার আছে, আমাদের একটা রাজনীতি আছে, আমাদের একটা উপলব্ধি আছে, আমরা আমাদের মতো করে আমাদের রাষ্ট্রটাকে বিনির্মাণ করতে চাই, সেটার জন্যই তো আইন ছাড়া তার কিছু সম্ভব। আইন মানে নিয়ম, এমন একটা নিয়ম দরকার যেই নিয়মে আমরা প্রত্যেকেই প্রত্যেককে সম্মান করব, প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসবো, প্রত্যেকে প্রত্যেককে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। শুধু মানে নিয়ন্ত্রণ, কন্ট্রোল, এটা করো, এটা না করলে তোমাকে এই করব সেই করব, নো, সরি, ফরগেট দ্যাট। একটু ডিফারেন্ট হইতে আমরা চিন্তা করি। দর্শক, সে জায়গায় বলতেই হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা কিন্তু সেই ভাবনাটাই ভাবার চেষ্টা করব, বা আমার জনপ্রতিনিধি হিসাবে আমি তাকেই নির্বাচিত করব যিনি কিনা এটাই আমাকে বুঝিয়ে দেন যে আমিই মালিক, কোনটা করলে কোনটা আমার মঙ্গল, আমি তাকেই নির্বাচিত করার চেষ্টা করব, নিজেও বোঝার চেষ্টা করব যে এটাই আমার জন্য মঙ্গল। আমি আপনার কাছে এখন দ্বিতীয় পর্যায়ে আসি, সেটা হচ্ছে যে আইন প্রণেতা যারা আমি নির্বাচিত করব তারা আসবেন। আমি জনসম্পৃক্ততার কথা বলেছিলাম, তার মানে কি একজন কি আসলে এমপি ইলেকশন করতে হলে তাকে একদম বিজ্ঞানী যে হতে হবে, আইন বিজ্ঞানী, খুব বেশি বোদ্ধা হতে হবে আইন সম্পর্কিত বিষয়গুলোতে? আমি এই জায়গাটাতেও ব্যর্থ। আমি আইন বিজ্ঞানী বলতে এখানে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করে আসা লোককে বোঝাই নাই। অক্ষর জ্ঞান এবং শিক্ষিত, এটার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে নিশ্চয়ই। অক্ষর জ্ঞান পিএইচডি করে ডক্টরেট করে সে অক্ষরের উপরে একটা পারদর্শিতা থাকতে পারে তার। শিক্ষিত, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে পৃথিবীর মহান মহান লোক আসছে, এবং আমাদের দেশে লালনকে যদি আমরা ধরি, যে লেভেলের, যার লেখা বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, ওনারাও অক্ষর জ্ঞান ছিলেন না, শিক্ষিত ছিলেন। একটা কৃষক যিনি 1 কাঠা জায়গার মধ্যে উনি 10 মণ ধান উৎপাদন করেন, উনিও শিক্ষিত। শিক্ষাটা অর্থাৎ যিনি যে কাজটা করবেন
আইন যিনি প্রণয়ন করবেন ওই ব্যাপারে তাকে তো স্পষ্ট এবং সম্যক ধারণা থাকতেই হবে, অর্থাৎ ভালো মন্দের বিচারটা তো তাকে না থাকতে সম্যক হবে। জি। জ্ঞান তাকে থাকতেই হবে। এখানে আমি আরও প্রত্যেকেই যে যেটা ভালোবাসে, যেমন আমি ফুটবল ভালোবাসি, এখানে আমি নেইমারকে ভালোবাসি, তো ও বিশ্বকাপে খেলবে কি খেলবে না এটা নিয়ে আমার খুবই কনসার্ন থাকে। আমি ইউটিউবে বসে দেখি ও পায়ে ব্যথা খেলতে পারবে কিনা। তো যখন কোচকে জিজ্ঞাসা করা হয় তখন সে একটা কথা বলে, ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি। তাহলে বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, বেস্ট মানুষটাকে আমি নির্বাচন করতে হবে। ওটা তো ন্যাশনাল লেভেল, এটাও তো ন্যাশনাল লেভেল যে আইন প্রণয়ন করবে। তাহলে যে বেস্ট পারফর্মটা করবে আমার আইন প্রণয়নের ক্ষেত্রে, বেস্ট পারফর্ম, বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, যে বেস্ট পারফর্ম করবে আমরা তাকেই নির্বাচন করব আইন প্রণেতা হিসাবে। এবং আইন প্রণেতা হিসাবে নির্বাচন করতে হলে তো তাকে অবশ্যই ওই পারঙ্গমতা, ওই সক্ষমতা, এটা তো আমরা যাচাই করবই। আমি অলরেডি 10টা কোশ্চেন ঠিক করেছি, কোয়ালিটিও বলতে পারি। সেটা তার দেশপ্রেম, তার আইনের উৎস সম্পর্কে, প্রসিডিউর সম্পর্কে, এবং সম্যক অর্থাৎ অ্যারিস্টটল এবং পরবর্তীতে যারা আইন বিজ্ঞানী ছিলেন তারাও কিন্তু আইন প্রণেতাদের একটা রোডম্যাপ তৈরি করেছেন। ওই জায়গাটা থেকে আমি জনগণকে এইটুক অন্তত পক্ষে হেল্প করতে চাই যে এই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদেরকে তোমরা নির্বাচন করো। যাদের এই যোগ্যতাগুলো নাই এবং যার পা নাই তাকে কি আপনি ফুটবল খেলতে দিবেন? এটা কি সম্ভব? জি, চমৎকার একটা জায়গায় নিয়ে এসেছেন। এবং দর্শক, আমরা আসলে ব্রিট রবিনকে বারবারই ব্যর্থ প্রমাণ করবার চেষ্টা করবো। আপনাদের হয়ে আমি তো অন্তত সেই কাজটা করবই, আর তিনি তার ব্যাখ্যার মধ্য দিয়ে সেই সফলতা খুঁজবার চেষ্টা করবেন, কারণ তিনি আসলে আমাদের জন্যই বসেছেন, আমাদের চোখ খুলে দিতে। আমরা এই পর্যায়ে একটু মোহাম্মদ রুহুল আমিন খন্দকার আপনার কাছে আসি। ব্রিট রবিন যেটা বললেন যে তাদেরকে আসলে অক্ষর জ্ঞান শুধু না, মানে ওই বিষয়ে তো তাকে একটা সম্মুখ ধারণা থাকতে হবে। সেইটাই যদি হয়, সেটা মানে ধারণাটা নিয়েই যদি আইন প্রণয়তা করতে হয়, এতদিন আমরা যা দেখেছি সেটা কি তাহলে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা ছিল? পা নাই তিনি ফুটবল খেলবেন, ব্যাপারটা যদি এরকম হয়, তাহলে আমরা নানান অভিনেত্রীকে আমরা দেখেছি সংসদে বসতে, আমরা গায়িকাকে দেখেছি, আমরা আবার দেখেছি খেলোয়াড় হতে পারে তারা তার জায়গায় অনেক বেশি সফল বা অনেক বেশি সে ওই জায়গাটায় অনেক ভালো করে থাকেন, কিন্তু অন্য জায়গায় অর্থাৎ আইন প্রণয়নের জায়গাকে তিনি আসলে সঠিক লোক? আমি একটা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে এটা শুনবার চেষ্টা করব। দর্শক, আর একটা ছোট্ট বিরতি নিচ্ছি। রাজধানী টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্রিট রবিন এক্সপ্লেইনে আপনারা নিঃসন্দেহের সাথে থাকবেন, কারণ বাকি যে ব্যাখ্যাগুলো সেগুলো শুনবার চেষ্টা করব ব্রিট রবিনের কাছ থেকে। সাথেই থাকুন।